हेलो फ्रेंड्स, वेलकम बैक टू योर चैनल इंग्लिश टेक्स्ट एनालिस्ट। फ्रेंड्स, आज के আমরা ক্লাস 12 এর আরো একটা নতুন চ্যাপ্টার পড়ব। আমরা আজকে পড়ব দ্য বেট, রিটেন বাই অ্যান্টন চেকভ। বিফোর গোয়িং থ্রু দ্য টেক্সট উই শুড নো দ্য কি ফ্যাক্টস অর দ্য কি পয়েন্টস অফ দ্য শর্ট স্টোরি ইন ব্রিফ। লেটস নাও হ্যাভ এ লুক। তো প্রথমেই আমরা চলে আসব দ্য স্টোরি ইন ব্রিফ appeared in 1st January 1889, published in 14th or 16th January 1889। কোথাও কোথাও 14ই জানুয়ারি, আবার কোথাও কোথাও 16ই জানুয়ারি করেছে। অরিজিনাল টাইটেল দ্য ফেরি টেল। দ্য টাইটেল ওয়াজ লেটার চেঞ্জড টু দ্য বেট বিফোর পাবলিকেশন। অর্থাৎ দ্য বেট এই নামকরণ যে হয়েছে তার আগে দ্য ফেরি টেল নামে এই টেক্সটটা প্রকাশিত হয়েছিল। নেক্সট আমরা চলে আসবো ডিভাইডেড ইনটু 3 পার্টস। টাইপ আ শর্ট স্টোরি, ল্যাঙ্গুয়েজ রাশিয়ান, টোন ড্রাই অ্যান্ড ম্যাটার অফ ফ্যাক্ট, একটা নিরস এবং ঘটনামূলক বা ঘটনা বহুল একটা টেক্সট আমরা পড়তে চলেছি। Plot focuses on a single conflict or event. Literary movement, realism. তো ফ্রেন্ডস, এই টেক্সটটা আমরা পড়তে চলেছি, যেটা কিনা একটা শর্ট স্টোরি। আমি আগেই বললাম আমরা এই টেক্সটটা জানবো একটা গতানুগতিক চিন্তাভাবনা, একটা গতানুগতিক বা একটা ট্র্যাডিশনাল যে শর্ট স্টোরি হয় তার বাইরে একটা অন্য স্বাদের বা অন্য রকমের একটা শর্ট স্টোরি আমরা পড়ব। তো তার আগে আমরা আরও বেশ কিছু পয়েন্টস একটুখানি নোট ডাউন করে নেব। দেখো, তোমরা এখান থেকে একটা করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে দুটোই সুবিধে হয়। তো নেক্সট আমরা এবার একটুখানি চলে আসবো। দেখো, অ্যাবাউট a banker and a young lawyer who make a bet with each other following a conversation about whether the death penalty is better or worse than life in prison। অর্থাৎ এখানে বলতে চাওয়া হচ্ছে যে এই টেক্সটটা কিসের সম্বন্ধে না, আ ব্যাংকার একজন ব্যাংকের কর্মী, অ্যান্ড আ ইয়াং লয়ার এবং একজন তরুণ আইনজীবী, হু মেক আ বেট যারা কিনা একটা বাজি ধরেছিলেন, উইথ ইচ আদার একে অপরের মধ্যে, ফলোয়িং আ কনভারসেশন একটি কথোপকথনকে কেন্দ্র করে বা অনুসরণ করে, অ্যাবাউট সম্বন্ধে, কিসের সম্বন্ধে, হোয়েদার দ্য ডেথ পেনাল্টি ইজ বেটার অর ওয়ার্স, মৃত্যুদণ্ড বা প্রাণদণ্ড খারাপতর কিনা অথবা ভালো কিনা, দেন লাইফ ইন প্রিজন কারাবাসে জীবন কাটানোর চেয়ে। অর্থাৎ কারাগারে বন্দি থাকার চেয়ে মৃত্যুদণ্ড বেশি ভালো অথবা বেশি খারাপ কিনা তা নিয়ে একটা কথোপকথন হচ্ছিল, এবং সেই কথোপকথনকে কেন্দ্র করে তারা একটা বাজি ধরেছিলেন। নেক্সট আমরা চলে আসবো এই টেক্সটের থিম বা বিষয়বস্তু সম্বন্ধে। দ্য বেট এক্সপ্লোর, এই বেট নামক যে টেক্সটটা বা শর্ট স্টোরিটা, যেটা কিনা উদ্ঘাটন করে দ্য নেচার অফ লাইফ, জীবনের প্রকৃতি, দ্য ভ্যালু অফ নলেজ, জ্ঞানের মূল্য, অ্যান্ড দ্য ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ মেটেরিয়ালিজম, এবং যে পার্থিব ধন সম্পদের প্রতি যে একটা আকৃষ্ট ভাব বা একটা যে মোহ, তো সেটার যে একটা ধ্বংসাত্মক ক্ষমতা রয়েছে সেটাকে এখানে হাইলাইট করছে। দ্য স্টোরি অলসো এক্সামাইন্স, এই গল্পটা আরও আমাদের সামনে একটা পরীক্ষা তুলে ধরেছে বা একটা পরীক্ষা দেখাচ্ছে দ্য কনসেপ্ট অফ ফ্রিডম, স্বাধীনতার ধারণা, অ্যান্ড ইমপ্রিজনমেন্ট, এবং বন্দি থাকার যে একটা ধারণা
সেটাকে এখানে এক্সপ্লোর করছে বা হাইলাইট করছে। নেক্সট আমরা চলে আসব এই টেক্সটের মেসেজ, অর্থাৎ একটা কি বার্তা দেওয়া হচ্ছে পাঠককুলের প্রতি, পাঠককুলকে কি মেসেজ দেওয়া হচ্ছে সেটা আমরা একটুখানি দেখে নেব। দেখো যে ট্রু হ্যাপিনেস অ্যান্ড মিনিং ইন লাইফ, সত্যিকারের সুখ বা খুশি এবং জীবনের অর্থ ক্যানট বি ফাউন্ড ইন মেটেরিয়াল ওয়েলথ, পার্থিব সম্পদের মধ্যে খুঁজে পাওয়া যায় না, অর ইন্টেলেকচুয়াল পারসুটস, অথবা কোনো বুদ্ধিদীপ্ত অনুসরণকারী কোনো কাজের দ্বারা, বাট রেদার, কিন্তু বরং ইন স্পিরিচুয়াল ফুলফিলমেন্ট, একটা আধ্যাত্মিক পূর্ণতার মধ্যে মানসিক শান্তি পাওয়া যায়, অ্যান্ড সেন্স অফ কানেকশন, এবং একটা যোগসূত্রের একটা উপলব্ধি আসে, টু সামথিং বিয়ন্ড আর্থলি এক্সিস্টেন্স, পার্থিব সুখ বা সম্পদের বা অস্তিত্বের বাইরেও যে একটা শান্তি পাওয়ার যে একটা যোগসূত্র থাকতে পারে, সেটাকে কিনা এখানে ফোকাস করা হয়েছে। নেক্সট আমরা চলে আসব এই টেক্সটের কনফ্লিক্ট অফ দ্য স্টোরি। আ ব্যাংকার অ্যান্ড আ ইয়াং লয়ার, একজন ব্যাংকের কর্মী এবং একজন তরুণ আইনজীবী, হু এন্টার্স ইনটু আ ডিসএগ্রিমেন্ট, যারা কিনা একটি মতকে নিয়ে ভিন্নতা বা ভিন্ন মত প্রকাশ করেছিলেন, বা যারা কিনা একটি বিষয়কে নিয়ে অত্যন্ত বেসুরো কথাবার্তা বলছিলেন, অ্যাট এ পার্টি, একটি আনন্দের অনুষ্ঠানে, হস্টেড বাই দ্য ব্যাংকার, যা কিনা ব্যাংকের কর্মীটির দ্বারা আয়োজন করা হয়েছিল। আমরা নেক্সট চলে আসব ক্লাইম্যাক্স অফ দ্য স্টোরি, অর্থাৎ এই স্টোরিটা কোন জায়গায় একটা চূড়ান্ত পর্যায়ে গেছে, একটা চূড়ান্ত রূপ নিয়েছে, বা একটা পাঠক কুলের মধ্যে একটা কি হয় কি ঘটে এরকম একটা চূড়ান্ত সিচুয়েশনে নিয়ে গেছে, সেটা আমরা দেখব। হোয়েন দ্য ব্যাংকার এন্টার্স দ্য লয়ার্স রুম অ্যান্ড ফাইন্ডস হিজ লেটার, না যখন কিনা ব্যাংকের কর্মীটি ওই আইনজীবীর ঘরের মধ্যে প্রবেশ করেন, অ্যান্ড ফাইন্ডস হিজ লেটার, এবং তার ওই চিঠিটাকে উদ্ধার করেন বা খুঁজে পান বা দেখতে পান। নেক্সট আমরা চলে আসব সিচুয়েশনাল আয়রনি, অর্থাৎ পরিস্থিতিমূলক শ্লেষ। দ্য লয়ার রেনাউন্সেস মানে হচ্ছে দাবি পরিত্যাগ করা বা অস্বীকার করা আর কি। হিজ রাইট, তার অধিকার, অর্থাৎ আইনজীবীটি তার দাবিকে পরিত্যাগ করেছিলেন বা অস্বীকার করেছিলেন, টু দ্য মানি, যেটা কিনা অর্থের রূপে তিনি পাবেন বলে ঠিক হয়েছিল। ইভেন আফটার স্পেন্ডিং 15 ইয়ার্স, এমনকি 15 বছর বন্দি জীবন কাটানোর পরে বা 15 বছর কারাবাস করবার পরে, ইন সলিটারি কনফাইনমেন্ট, একদম একাত্মভাবে বন্দি হয়ে বা নিঃসঙ্গ একটা জীবন কাটানোর পরেও, ফর এটার জন্যে। সোজা কথা, যে ইয়াং লয়ার কিনা টাকার জন্যে 15 বছর বন্দি জীবন কাটাতে রাজি হয়েছিল, সে কিনা 15 বছর বন্দি দশা কাটানোর পরে তার মনে হয়েছে কোথাও না কোথাও যে এই টাকা কিংবা এই অর্থ বা পার্থিব সম্পদ এগুলোর কোনো মূল্য নেই, যেখানে আধ্যাত্মিক পূর্ণতা নেই, যেখানে একটা স্পিরিচুয়াল ফুলফিলমেন্ট নেই, তো সেই রকম জীবনের কোনো মূল্য নেই বলে তার মনে হয়েছে 15 বছর বন্দি জীবন কাটানোর পরে। তো নেক্সট আমরা এবার একটুখানি চলে আসবো, দেখো লিটারারি ডিভাইসেস, ফরশেডোয়িং, আয়রনি, ইমেজারি, মেটাফর, সিমিলি অ্যান্ড পার্সনিফিকেশন। নেক্সট আমরা পাচ্ছি মেইন প্রোটাগনিস্ট, দ্য ব্যাংকার, হি ইজ দ্য সেন্ট্রাল ফিগার অফ দ্য স্টোরি। নেক্সট আমরা চলে আসবো রাইটিং স্কিল, আ ব্লেন্ড অফ হিউমার অ্যান্ড মেলানকলি, কিছুটা হাস্যরস আমরা এখানে পাবো এবং কিছুটা বিষাদময় বা বেদনা বিধুর একটা মানে ফিলিং আমাদের মধ্যে আসবে।
পোয়েটিক ডায়লগ অ্যান্ড সাটল সাবটেক্সট। নেক্সট আমরা চলে আসবো মোরাল অফ দ্য স্টোরি, এই গল্পের যে নীতি কথা, অর্থাৎ টোটাল স্টোরিটা পড়ে আমরা কি বুঝবো, আমরা কি জ্ঞান লাভ করব, সেটাই আমরা দেখবো। একটুখানি দেখো। মেটেরিয়াল ওয়েলথ অ্যান্ড ওয়ার্ল্ডলি পজিশন আলটিমেটলি ফেল টু প্রোভাইড ট্রু হ্যাপিনেস অ্যান্ড ফুলফিলমেন্ট। অর্থাৎ মেটেরিয়াল ওয়েলথ, পার্থিব সম্পদ, অ্যান্ড ওয়ার্ল্ডলি পজিশন, এবং এই পৃথিবীতে যে সমস্ত বিষয় নিয়ে আমরা সকলেই আমার 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 বলে করতে থাকি, তো সেইগুলো নিয়ে যা কিনা আলটিমেটলি ফেল, সেই জিনিসগুলো শেষমেশ ব্যর্থ হয় টু প্রোভাইড, প্রদান করতে, ট্রু হ্যাপিনেস, সত্যিকারের সুখ বা খুশি, অ্যান্ড ফুলফিলমেন্ট, এবং পূর্ণতা। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসব সেটিং। গল্পের সেটিং হচ্ছে রাশিয়া, অর্থাৎ রাশিয়ান লেখকের এই স্টোরিটা আমরা পড়তে চলেছি। আর এই ঘটনাটা ঘটেছিল রাশিয়াতে। তো ফ্রেন্ডস, আমরা মোর অর লেস একটা ইন্ট্রোডাকশন এই টেক্সটের জানলাম, এবং আমরা দেখলাম যে অ্যাট এ গ্লান্স এই স্টোরির টপ টু বটম। আমরা নেক্সট চলে আসব আমাদের এই স্টোরি রাইটার এর লাইফ অ্যান্ড ওয়ার্কস নিয়ে। আমরা একটুখানি দেখে নেব। দেখো, অ্যান্টন চেকভ ওয়াজ আ রাশিয়ান প্লেরাইট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার, widely considered to be one of the greatest writers of all time. His career as a playwright produced 4 classics, and his best short stories are held in high esteem by writers and critics. Along with Henrik Ibsen and August Strindberg, Chekhov is often referred to as one of the 3 seminal figures in the birth of early modernism in the theatre. Chekhov was a physician by profession. Medicine is my lawful wife, he once said, and literature is my mistress. He was born on 29th January 1860 at Taganrog, Russia. Chekhov renounced the theatre after the reception of The Seagull in 1896. Three Sisters and The Cherry Orchard are his last 2 premier plays. Chekhov began writing stories to earn money, and as his artistic ambition grew, he made formal innovations that influenced the evolution of the modern short story. He made no apologies for the difficulties this posed to readers, insisting that the role of an artist was to ask questions, not to answer them. He breathed his last on 15th July 1904. He was aged 44 at Baden-Württemberg, Germany. তো ফ্রেন্ডস, আমরা অ্যান্টন চেকভের সম্বন্ধে মোর অর লেস একটা কনসেপশন নেওয়ার চেষ্টা করলাম। আমরা নেক্সট চলে আসব এই শর্ট স্টোরির একটা জিস্ট বা একটা ইন ব্রিফ আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। দ্য বেট, রিটেন বাই রাশিয়ান অথার অ্যান্টন চেকভ, ইজ আ ফেমাস শর্ট স্টোরি যেখানে মানুষের জীবনের অর্থ, অর্থাৎ মিনিং অফ হিউম্যান লাইফ, অর্থের লোভ বা গ্রিড অফ ওয়েলথ অর গ্রিড ফর ওয়েলথ, অ্যান্ড জ্ঞানের গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ নলেজকে ব্যাপকভাবে হাইলাইট করা হয়েছে। এই গল্পটি শুরু হচ্ছে একটা ডিবেটকে কেন্দ্র করে, বা দ্য স্টোরি
সেন্টার্স রাউন্ড আ ডিবেট ইন এ পার্টি। আর এই বিতর্কের মধ্যে এক অদ্ভুত বাজি হয়, যেটাকে দ্য বেট বলে নামকরণ করা হয়েছে। লয়ার বলেন যে সে যদি 15 বছর একা একটি ঘরে কাটাতে পারে তাহলে ব্যাংকার তাকে 20 লক্ষ রুবল অর্থাৎ 2 মিলিয়ন দেবেন। আইনজীবী বা লয়ার 15 বছর ধরে সম্পূর্ণ একাকিত্বে চলে যায়, আর এই সময়ে সে লোনলিনেস বা নিঃসঙ্গতাকে অত্যন্তভাবে ফিল করে, যেটা কিনা ভীষণ স্বাভাবিক একজন ব্যক্তির ক্ষেত্রে। আর এই সলিটারিনেসকে কাটিয়ে ওঠার জন্যে বা ওভারকাম করবার জন্যে সে কিনা বই পড়ে সময় কাটাতে থাকে এবং সেটার সিদ্ধান্ত নেয়। সে ধর্মশাস্ত্র, সাহিত্য, দর্শন এবং ভাষা সংক্রান্ত বই পড়তে শুরু করে। আর ক্রমশ জীবন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি অর্থাৎ অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ যা কিনা ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে। সে এবার এটা রিয়ালাইজ করতে শুরু করে যে ওয়েলথ বা সম্পদ, মানি বা টাকা পয়সা, নেম বা নাম, ফেম বা যশ বা খ্যাতি, এসবই হলো অন্তঃসারশূন্য। আসল শান্তি বা পারফেক্ট পিস তো মানুষ উপলব্ধি করে বা গেন করে নলেজ বা জ্ঞান বা আত্মচেতনা বা আধ্যাত্মিক উপলব্ধি বা উন্মেষের মধ্য দিয়ে। আর এখানে একটি বিষয় উল্লেখ করা বাঞ্ছনীয় যে গল্পটি শুরু হয় একটা ডিনার পার্টিতে, যেখানে একজন ব্যাংকার এবং একজন লয়ার ডিবেট করে বা ডিবেটে জড়িয়ে পড়ে। আর এতেই ব্যাংকার বলে যে তার সপক্ষে যুক্তি পেশ করে যে ডেথ সেন্টেন্স বা মৃত্যুদণ্ড বা প্রাণদণ্ড অনেক বেশি মানবিক, যার কিনা একটা দ্রুত নিষ্পত্তি হয়ে যায়। আর ওই ইয়াং লয়ার বলে যে লাইফ ইমপ্রিজনমেন্ট বা আজীবন কারাদণ্ড বা কারাবাস অনেক বেশি মানবিক, কারণ এখানে কোনো জীবন হানি ঘটে না। আর এইবার 15 বছর পূর্ণ হবার ঠিক আগেই ব্যাংকার কমপ্লিটলি ব্যাংকরাপ্ট হয়ে যায় বা নিঃস্ব বা দেউলিয়া হয়ে যায়। তার হাতে যেহেতু কোনো টাকা পয়সা আর নেই, তো সেই অর্থে সে কিনা ঠিক করে বা সিদ্ধান্ত নেয় যে ওই লয়ারকে সে খুন করবে, যাতে তাকে তার ওই বাজির টাকাটা না দিতে হয়। আর তখনই সে একটা লেটার পায়, যেটা কিনা ওই লয়ার মানি রিফিউজ করছে বলে সে লেখে, এবং সে নিজেই ঘরের মধ্যে থেকে বেরিয়ে এসে বাজি ভাঙছে বা প্রত্যাখ্যান করছে, সেটা আমরা দেখতে পাবো। আর এর ফলে বাজি হারিয়ে গেলেও সে নিজেকে জয়ী মনে করে, কারণ সে মানব জীবনের আসল অর্থ বা গূঢ় অর্থ এখন সে উপলব্ধি করতে পেরেছে বা রিয়ালাইজ করতে পারছে। আর এখানে দ্য স্টোরি প্রোভাইডস আ স্ট্রং মোরাল মেসেজ, যেটা হলো অর্থ নয়, আত্মজ্ঞান ও সত্যিকারের জ্ঞানই মানুষকে প্রকৃত অর্থে ধনী করে তোলে। আর এইখানে আমরা একটা বিষয় লক্ষ্য করব যে এই টেক্সটটা শুরু হচ্ছে ক্যাপিটাল ITWAS অর্থাৎ ইট ওয়াজ। তো এটা একটা তারপরে হচ্ছে আ ডার্ক অটাম নাইট। তো এটা কিনা একটা কি করছে না, সেটস দ্য সিন অ্যান্ড টোন অফ দ্য স্টোরি, এস্টাবলিশিং আ সম্বার অ্যান্ড রিফ্লেকটিভ অ্যাটমসফিয়ার ফ্রম দ্য আউটসেট। আর এখানে আমরা লক্ষ্য করব যে এই শর্ট স্টোরিটাকে আমরা কিনা একটা এক্সপেরিমেন্টাল শর্ট স্টোরি বলতে পারি, হুইচ সেন্টার্স রাউন্ড হিউম্যান সাইকোলজি, যা কিনা একটা মানুষের মনস্তত্ত্বকে নিয়ে একটা পরীক্ষা নিরীক্ষাও করা হচ্ছিল বলে, যেটা আমার ধারণা বলে মনে হয়। তো ফ্রেন্ডস, এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করলাম যে এই শর্ট স্টোরিটা পড়তে গিয়ে আমরা দেখব যে মানুষের টাকা পয়সার প্রতি লোভ বা লালসা, দ্যাট মিনস গ্রিড ফর ওয়েলথ, যা কিনা আলটিমেটলি
কিনা একটা আধ্যাত্মিক জীবনে উন্মেষের পথে আমাদেরকে উন্নীত করবে বা প্রমোট করবে বা চালিত করবে। এই শর্ট স্টোরিটা পড়তে গিয়ে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্পের কথা আমার বেশ মনে পড়ছে। আমি স্কুল লাইফে পড়েছিলাম গুপ্তধন বলে। তো গুপ্তধন এই গল্পটার সঙ্গে এই টেক্সটের একটা মোর অর লেস আমি কোথাও না কোথাও একটা কানেকশান খুঁজে পেয়েছি। গুপ্তধনে আমরা কি দেখেছিলাম, যে মানুষটা কিনা সারা জীবন অর্থের পিছনে ছুটেছিল। এই যে একটা সূত্র ছিল না, যে রা নাই দেয় রাধা, পায়ে ধরে সাধা, পাগল ছাড়ো পা, তেঁতুল বটের কোণে দক্ষিণে যাও চলে, এরকম একটা বেশ ছড়া ছিল না। তো এই ছড়াটাকে কেন্দ্র করে, যেটা কিনা ওই ঠাকুরের ঘরের মন্দির থেকে কিনা একটা বাক্সের মধ্যে থেকে চুরি করেছিল, তো সেই সূত্রটা বা সেই ছড়াটাকে উদ্ধার করতে তার সারা জীবন লেগে যায়। এবং যখন সে আলটিমেটলি গুপ্তধনের সন্ধান পায়, সেখানে সে না পাচ্ছে জল, না পাচ্ছে অক্সিজেন, না পাচ্ছে কোনো তরতাজা বাতাস, কাউকে দেখতে পাচ্ছে না, সেখানে গিয়ে তার মনে হচ্ছে যে না, আমার এত সব সোনাদানার কোনো প্রয়োজন নেই, আমার সুস্থ স্বাভাবিক একটা জীবন, সুখী জীবন পেলে সেটাই বরং অনেক ভালো। তো আমি মোর অর লেস এখানে গুপ্তধনের সঙ্গে একটা কানেকশান অবশ্যই পাচ্ছি, এবং আমি এটাকেও একটা মানে মেলানোর চেষ্টা করেছি যে মিডাস টাচ, তার সঙ্গেও একটা কানেকশান আমি পাবো এখানে আমার মনে হয়েছে। তো যে কিনা নিজের ছেলেকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সেও কিনা সোনায় রূপান্তরিত হয়ে যাচ্ছে, তখনই তার মনে হয়েছে কোথাও না কোথাও যে এসবের কোনো মূল্য নেই, টাকা পয়সা অর্থ সম্পদের কোনো মূল্য নেই। আলটিমেট হচ্ছে আধ্যাত্মিক পূর্ণতা বা স্পিরিচুয়াল ফুলফিলমেন্ট আমাদের জীবনকে সব থেকে বেশি করে পরিমার্জিত করে এবং পরিশুদ্ধ করে। ফ্রেন্ডস, আজকে আমরা এখানেই রাখবো। নেক্সট ক্লাসে অবশ্যই টেক্সট নিয়ে আসছি, আর পরের ক্লাসে দেখা হচ্ছে এই টেক্সটকে নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড। ও হ্যাঁ, আর একটা কথা, অবশ্যই যদি আমার এই ক্লাস তোমাদের উপযোগী মনে হয় তো তোমরা অবশ্যই একটা লাইক দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে থাকো, যাতে করে তারাও শিখতে পারে, জানতে পারে এবং বুঝতে পারে। দেখা হচ্ছে পরের ক্লাসে।